আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসমিয়া সালসাবিল, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন হিসেবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন ধরে অনেক রোগী পাচ্ছি যারা আসছেন জ্বর নিয়ে আসছেন এবং তারপরে শারীরিক পরীক্ষা এবং ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে কারো ক্ষেত্রে ধরা পড়ছে ডেঙ্গু জ্বর, কারো ক্ষেত্রে আবার ভাইরাল জ্বর। আজকে আমি কথা বলবো জ্বর নিয়ে। প্রথমেই বলে রাখি, ডেঙ্গু কিন্তু এক ধরনের ভাইরাস জনিত জ্বর, কিন্তু ডেঙ্গুর কিছু বিপদ চিহ্নের কারণে ডেঙ্গুকে আমরা অন্যান্য জ্বর থেকে আলাদা করে থাকি। প্রথমে জানা যাক ডেঙ্গু রোগ কি অথবা ডেঙ্গু কিভাবে হয়। আমরা প্রায় সবাই জানি যে এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়। ডেঙ্গু রোগের লক্ষণগুলো কি কি? জ্বর থাকবে, প্রায় 104-105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকতে পারে। তার সাথে চোখের পিছনে ব্যথা অথবা চোখ নাড়াতে গেলে ব্যথা হতে পারে, যেটাকে আমরা রেট্রোঅরবিটাল পেইন বলে থাকি। মাংসপেশিতে তীব্র ব্যথা অনুভূত হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব বা বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে। অন্যান্য ভাইরাল জ্বরে কি হয়? সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে জ্বরটা হয়, যার কারণে সর্দি কাশি থাকে, কিন্তু ডেঙ্গু জ্বরে সাধারণত সর্দি কাশি থাকে না। আর ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে একটা বিপজ্জনক অবস্থা হয়, যেটা হচ্ছে যে আমরা প্লাজমা লিকেজ বলে থাকি। প্লাজমাটা কি? প্লাজমা হলো রক্তে দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে তরল উপাদান যেটাকে আমরা প্লাজমা বলি, এবং আরেকটা সলিড উপাদান। এই তরল উপাদান বা প্লাজমাটা রক্তনালী থেকে বের হয়ে শরীরের বিভিন্ন অংশে গিয়ে জমা হয়, এবং যার কারণে আহ, বিভিন্ন অঙ্গের ফেইলিওর হতে পারে, আর হচ্ছে প্লেটলেট কমে যায়। এই দুটোই খুব মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে, যেটা অন্য কোনো জ্বরে হয় না বলে ডেঙ্গুকে অন্য জ্বর থেকে আমরা আলাদা করে থাকি। এখন আসা যাক ডেঙ্গু জ্বরের সম্বন্ধে বা ডেঙ্গু ভাইরাস সম্বন্ধে কিছু প্রশ্ন এবং উত্তর। ডেঙ্গু জ্বর কি ছোঁয়াচে? না, ডেঙ্গু জ্বর ছোঁয়াচে না। কারোর সাথে বসলে বা ডেঙ্গু রোগীর সাথে বসলে, খাবার খেলে ডেঙ্গু রোগ হয় না। আমরা আমাদের জেনে রাখা ভালো যে এডিস মশার কামড়ে শুধুমাত্র ডেঙ্গু রোগ হয়। ডেঙ্গু মশার কামড়ের সাথে সাথেই কি ডেঙ্গু রোগ হয়? না, এক্ষেত্রে উত্তর হচ্ছে যে ডেঙ্গু বাহিত মশা যদি কাউকে কামড় দেয়, তাহলে 5 থেকে 7 দিনের একটা গ্যাপ থাকে, যার পরে সাধারণত জ্বরটা হয়, যে সময়টাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলে থাকি। ডেঙ্গু মশা যদি যদি কোনো এডিস মশা ডেঙ্গু রোগীকে কামড় দেয় এবং তারপর স্বাভাবিক একজন মানুষকে কামড় দেয়, তাহলে কি ডেঙ্গু হবে? এক্ষেত্রে উত্তর হচ্ছে না। কারণ ডেঙ্গু জীবাণুটা ওই মশার মধ্যে গিয়ে একটা লাইফ সাইকেল সম্পন্ন করে, এবং তারপরে হচ্ছে মশাটা অন্যের জন্য ডেঙ্গু আক্রমণের ঝুঁকিতে থাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, কমনলি করা হয় যে একটা ডেঙ্গু মশা কতদিন পর্যন্ত ডেঙ্গু ছড়াতে পারে? এডিস মশা সাধারণত 15 থেকে 40 দিন বেঁচে থাকে। যখন তার মধ্যে ডেঙ্গু জীবাণু গিয়ে একটা লাইফ সাইকেল সম্পন্ন করে, তারপরে সে যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্তই সে ডেঙ্গু রোগ ছড়াতে পারে। এখন আসা যাক ডেঙ্গু রোগ সম্বন্ধে কিছু ভুল ধারণা। যখন উপরোক্ত লক্ষণগুলো থাকে, তখন আমরা সাধারণত ডেঙ্গু বিষয়ে অভিজ্ঞ ডাক্তারদের শরণাপন্ন হই, এবং তখন আমরা কি করি? তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দেই। তার মধ্যে এনোসান বলতে একটা টেস্ট আছে, যেটাকে সাধারণভাবে ডেঙ্গু টেস্ট বলা হয়। এবং সাধারণ মানুষরা এই এনএস1 যখন নেগেটিভ আসে, তখন তারা ধরে নেন যে তাদের ডেঙ্গু হয়নি, বা পজিটিভ আসলে তাদের ডেঙ্গু হয়েছে, এরকম ভাবে ধরে নেন। কিন্তু এটা একটা ভুল ধারণা। এনএস1টা অনেক ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হতে পারে। সাধারণত আমরা যারা ডেঙ্গু বিষয়ে অভিজ্ঞ থাকি, তারা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্টে দেখি আমরা ধারণা করি যে ডেঙ্গু হয়েছে কিনা। আবার আরেকটি ভুল ধারণা আছে, যারা শুধুমাত্র প্লেটলেট কাউন্টটাকে ডেঙ্গু রোগের একটা মাত্রা হিসেবে বুঝে থাকেন। এক্ষেত্রেও একটা ভুল ধারণা এটা। কারণ আমরা যারা অভিজ্ঞ আছি, তারা সাধারণত শুধুমাত্র প্লেটলেট না, এই সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্টের আরো কয়েকটা প্যারামিটারের উপর ভিত্তি করে আমরা চিকিৎসা দিয়ে থাকি, এবং এই বিভিন্ন প্যারামিটারের উপরে নির্ভর করে যে তার ওর বা মুখে স্যালাইন খেলে হবে, নাকি তাকে শিরায় স্যালাইন দিতে হবে, নাকি তাকে অন্য কোনো ফ্লুইড দিতে হবে। আমাদের আরেকটা ভুল ধারণা আছে যে যখন প্লেটলেট কমে যেতে শুরু করে, একটা নির্দিষ্ট মাত্রায় কমে গেলেই আমরা তখন উদ্গ্রীব হয়ে যাই যে রক্ত দেওয়া হচ্ছে না কেন, তাকে রক্ত দিতে হবে কিনা। এক্ষেত্রে উত্তর হচ্ছে না।
এই বিষয়ে অভিজ্ঞ যারা আছেন তারা ওই যে সিবিসির রিপোর্ট টাইম টু টাইম যেটা করা হয় সেটা দেখে নির্ধারণ করেন যে আসলে তার রক্ত লাগবে কিনা। এক্ষেত্রে একেবারে নির্দেশনা ছাড়া কোনোভাবেই রক্ত দেওয়া ঠিক না, এবং এই নির্দেশনাটা একমাত্র ডেঙ্গু বিষয়ে যারা অভিজ্ঞ আছেন তারাই এটা বুঝতে পারেন। তাহলে ডেঙ্গু হলে আমাদের করণীয় কি? প্রথমত হচ্ছে, যদি আমরা উপরোক্ত লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই একজন ডেঙ্গু বিষয়ে অভিজ্ঞ এমন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না ডাক্তারের কাছে যাওয়া না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণে তরল খাবার, ওটস স্যালাইন, ডাবের পানি, ফলের রস, এই খাবারগুলো খেতে হবে। ডেঙ্গু রোগ হলে বা উপরোক্ত লক্ষণ থাকলে তাহলে আমরা অবশ্যই ডেঙ্গু বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব। আজ এ পর্যন্তই। আবার আমি হাজির হব আবার কোনো একটা বিষয়ে স্বাস্থ্য কথা নিয়ে। সবাইকে ধন্যবাদ।